নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে তাই তোমাদের জন্য নবম অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। তোমাদের যে নবম অধ্যায় রয়েছে ভারতের বিচার বিভাগ, এই ভারতের বিচার বিভাগ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে এখন আমরা কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। তাহলে চলো আলোচনা করা যাক। তোমরা আলোচনার সাজেশন ভিত্তিক প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। এই উত্তরটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নিও, ঠিক আছে। আমি খুব ভালো করে টাইপিং করে দিয়েছি, তবুও আমি তোমাদের জন্য একবার ভালো করে বলে দিচ্ছি, কারণ এত বড় টাইপিং করতে গিয়ে কোথাও না কোথাও মিস্টেক হতেই পারে, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে একবার বলে দিচ্ছি, তোমরা এভাবে দেখে উত্তরটি খাতায় তুলে নেবে, ঠিক আছে। দেখো উত্তরে তোমরা কি লিখবে। ভারতের সংবিধান রচয়িতারা ভারতের বিচার ব্যবস্থাকে একটি স্বাধীন, স্বতন্ত্র ও নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলেছেন। তারা ভারতের বিচার ব্যবস্থাকে পার্লামেন্টের সার্বভৌমত্ব ও বিচার বিভাগীয় প্রাধান্যের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন। ভারতের বিচার ব্যবস্থাকে ব্রিটিশ ও মার্কিন শাসন ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে সমন্বয় সাধিত হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থার লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো, ঠিক আছে। এবার ভারতীয় বিচার ব্যবস্থায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এখন আমরা কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। তোমরা 1 নম্বর পয়েন্ট দেখতেই পাচ্ছ, অখণ্ড বিচার ব্যবস্থা, ঠিক আছে। তোমরা প্রথমে 1 নম্বর পয়েন্ট আলোচনা করে নিলে অখণ্ড বিচার ব্যবস্থা, তারপর তোমরা লেখা শুরু করবে। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 2 শ্রেণীর বিচার ব্যবস্থা থাকে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইপিং মিস্টেকের ফলে দুবার যুক্তরাষ্ট্রীয় হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এখানে একবার লিখবে, ঠিক আছে। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 2 শ্রেণীর বিচার ব্যবস্থা থাকে, ঠিক আছে। কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রের দ্বৈত বিচার ব্যবস্থা স্বীকার করা হয়নি, ঠিক আছে। তাহলে মানে 2 শ্রেণীর বিচার ব্যবস্থা স্বীকার করা হয়নি। তারপর বলছে দেখো, ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড, সমগ্র দেশে এক সুসংবদ্ধ বিচার বিভাগীয় কাঠামো গড়ে তোলা হয়েছে। এই অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে আছে ভারতের সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্টের অধীনে আছে অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট সমূহ, ঠিক আছে। প্রত্যেকটা রাজ্যে যে হাইকোর্ট রয়েছে সেগুলিও। তারপর বলছে দেখো, হাইকোর্টের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন স্তরের নিম্নতর আদালত সমূহ কাজ করে থাকে, ঠিক আছে। এতদূর পর্যন্ত তোমরা 1 নম্বর পয়েন্ট লিখে নিলে। তারপরে তোমরা চলে যাবে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে তোমরা কী লিখবে চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট তোমরা পয়েন্ট করবে যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি, এখানে তোমরা লিখবে যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি ভারতের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে ভূমিকা পালন করে। ভারতের সুপ্রিম কোর্ট একধারে সংবিধানের অভিভাবক ও চূড়ান্ত ব্যাখ্যাকর্তা এবং নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা, ঠিক আছে। এরা রাষ্ট্রপতি পরামর্শদাতা হিসেবেও সুপ্রিম কোর্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, ঠিক আছে। এভাবে তোমরা 1 নম্বর পয়েন্ট ও 2 নম্বর পয়েন্ট ভালো করে দেখে খাতায় তুলে নেবে। তারপর তোমরা চলে যাবে 3য় পয়েন্ট, ঠিক আছে। 3য় পয়েন্টে তোমরা কী লিখবে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পয়েন্ট তোমরা করবে অভিন্ন বিধি ব্যবস্থার প্রচলন, ঠিক আছে। প্রথমে তোমরা পয়েন্ট করে নিলে 3 নম্বর পয়েন্ট অভিন্ন বিধি ব্যবস্থার প্রচলন। এখানে তোমরা লিখবে সমগ্র ভারতে এই দেওয়ানি ও ফৌজদারি বিধি অনুসারে বিচার কার্য পরিচালিত হয় অঙ্গরাজ্যগুলিতে, ঠিক আছে। অঙ্গরাজ্যগুলিতে পৃথক পৃথক দেওয়ানি ও ফৌজদারি আইন অনুসারে বিচার কার্য সম্পাদিত হয় না, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপিং মিস্টেকের ফলে যে দাড়ি পড়ে গেছে, দাড়িটা তোমরা দেবে না, ঠিক আছে। তারপরে তোমরা লিখবে তার নিচে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এবার তোমরা চলে যাবে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কী লিখবে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমরা লিখবে বিশেষ আদালতের অস্তিত্ব, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট তোমরা করলে বিশেষ আদালতের অস্তিত্ব। এখানে তোমরা লিখবে দেখো, ভারতের বিচার ব্যবস্থায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের বিবাদ বিচারের জন্য বিশেষ আদালত আছে, ঠিক আছে। উদাহরণ হিসেবে বলা যায় সামরিক বাহিনীর জন্য সামরিক আদালত, শ্রমিক মালিকের বিরোধ নিষ্পত্তির জন্য শিল্প আদালত, সরকারি কর্মচারীদের জন্য প্রশাসক আদালত, ঠিক আছে। অনেক রকম আদালত রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সরকারের উপর দাড়ি পড়ে গেছে, টাইপিং মিস্টেক, তোমরা এই দাড়িটা দেবে না, ঠিক আছে। এইভাবে তোমরা দেখে 4 নম্বর পয়েন্টে খাতায় তুলে নেবে। তারপরে তোমরা চলে 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে। আমি খুব ভালো করে টাইপিং করে দেওয়ার পরেও আমি একবার বলে দিচ্ছি, এই কারণ কোথাও না কোথাও এত বড় লিখতে গিয়ে টাইপিং মিস্টেক হতেই পারে, ঠিক আছে। সেজন্য আমি একবার বলে দিচ্ছি, তোমরা শুনে ভালো করে লিখে নিতে পারো বা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট তোমরা করবে লোক আদালতের অস্তিত্ব, ঠিক আছে। এখানে তোমরা লিখবে কম গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এবং মামলায় ব্যয়ভার ও সময় হ্রাসের জন্য লোক আদালত গঠন করা হয়। গত শতাব্দীর 9ম দশকে ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের সূচনা ঘটে। এই আদালত সাধারণত পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ জনিত দাবি এবং বিবাহ সংক্রান্ত বিরোধে দ্রুত মীমাংসা করা হয়, ঠিক আছে। এইভাবে তোমরা 5 নম্বর পয়েন্ট লিখে নিলে, ঠিক আছে। তোমরা দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নিও। আমি এইভাবে তোমাদেরকে পরবর্তী পয়েন্ট বলে দিচ্ছি, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা তোমরা পয়েন্ট করে নেবে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, ঠিক আছে। এখানে তোমরা লিখবে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।
ভারতীয় বিচারপতিদের স্বাধীনতা, নিরপেক্ষতা ও নির্ভীকতাকে সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে খুব ছোট রয়েছে, তোমরা এভাবে দেখে দেখে পয়েন্টটি খাতায় তুলে নিলে। তারপর পয়েন্ট তোমরা চলে যাবে 7 নম্বর পয়েন্ট, এখানে তোমরা লিখবে আইনগত সাম্যের স্বীকৃতি। ঠিক আছে, তোমরা পয়েন্ট করলে আইনগত সাম্যের স্বীকৃতি এখানে তোমরা লিখবে। দেখো, ভারতের সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থায় এই দুই নীতিকে অনুসরণ করা হয়েছে। ঠিক আছে, তবে এই নীতিটির কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেমন রাষ্ট্রপতি রাজ্যপাল শপথে থাকাকালীন কতগুলি বিশেষ সুবিধা ভোগ করতে পারেন। ঠিক আছে, তাহলে আইনগত সাম্যের স্বীকৃতিতে কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপাল আলাদাভাবে নিজস্ব সুবিধা ভোগ করতে পারেন। ঠিক আছে, এইভাবে তোমরা সপ্তম পয়েন্টটি খাতায় তুলে নিলে। তারপরে তোমরা চলে যাবে অষ্টম পয়েন্ট। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর পয়েন্ট, এখানে তোমরা পয়েন্ট করবে প্রশাসনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, এখানে তোমরা পয়েন্ট করে নিলে প্রশাসনিক নিয়ন্ত্রণ, এখানে তোমরা লেখা শুরু করবে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পূর্ণাঙ্গ রূপে গৃহীত হয়নি, এই কারণে বেশ কিছু ক্ষেত্রে বিচার বিভাগের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বর্তমান। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগে শাসন বিভাগের নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা যায়। ঠিক আছে, এভাবে তোমরা প্রশাসনিক নিয়ন্ত্রণ পয়েন্টটি খাতায় তুলে নিলে। ঠিক আছে, এই নোটসটির উত্তরটি খুবই ছোট রয়েছে অন্যান্য নোটসের থেকে, তোমরা দেখে দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নেবে। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর পয়েন্ট, বিশেষ আইনি সাহায্য। ঠিক আছে, এবারে তোমরা পয়েন্ট করলে বিশেষ আইনি সাহায্য, এখানে তোমরা লিখবে ভারতের মতো দেশে দরিদ্র জনসাধারণের পক্ষে অনেক সময় মামলার বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাহলে তোমরা এই লাইন থেকে বুঝতে পারছো যে মামলা করতে গেলে প্রচুর ব্যয়ভার হতে হয়। ঠিক আছে, প্রচুর টাকা খরচ হয়, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের মতন দরিদ্র জনসাধারণ দেশে মামলা করা সম্ভব হয় না। ঠিক আছে, তারপর তোমরা লিখবে ফলে অনেক ক্ষেত্রে দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ যথাযথ ন্যায় বিচার লাভ থেকে বঞ্চিত হন। ঠিক আছে, সংবিধানের 42তম সংবিধান সংশোধনে, ঠিক আছে, 1976 খ্রিস্টাব্দে এর মাধ্যমে দরিদ্র মানুষদের জন্য আইনগত সাহায্য দানের নীতি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ সরকারি যে সমস্ত উকিল রয়েছে সেটা 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনে কিন্তু সংবিধানে সংশোধন করা আছে। ঠিক আছে, এভাবে তোমরা 9 নম্বর পয়েন্টটি খাতায় তুলে নিলে। তারপর পয়েন্ট তোমরা চলে যাবে 10 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 10 নম্বর পয়েন্টে তোমরা কী লিখবে দেখতে পাচ্ছ বিচার বিভাগীয় সক্রিয়তা। ঠিক আছে, এখানে তোমরা পয়েন্ট করে নিলে লাস্ট পয়েন্ট বিচার বিভাগীয় সক্রিয়তা, এখানে তোমরা লেখা শুরু করবে বিচার বিভাগীয় সক্রিয়তা ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে সেই কাজকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। এক্ষেত্রে বিচারপতিরা শুধু যে প্রশাসনিক নির্দেশ দেন তাই নয়, তারা গৃহীত ব্যবস্থাটি তদারকিও করে থাকেন। ঠিক আছে, এইভাবে তোমরা দেখে দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নেবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য ও তার উত্তর। ঠিক আছে, এবার আমি এই অধ্যায় থেকে আরও প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি, তোমরা ভিডিও প্লেলিস্ট থেকেও সেগুলো দেখতে পারো এবং সেখান থেকে দেখে দেখে ভালো করে তোমরা উত্তরটি খাতায় তুলে নিতে পারো। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয় সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।